চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ৯ শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও আহত শ্রমিকদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তদন্ত করে যা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিন ইয়ার্ড কমপ্লায়েন্সের বিষয়ে জোর দেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে যেটা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু নাই। সরকারের দায়িত্ব হচ্ছে তদন্ত করে সঠিক তথ্যটা বের করে আনা, তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা। চট্টগ্রাম বন্দরে বহির্নগরে ২ জাহাজের সংঘর্ষে ডিজেলবাহী জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবগুলো ট্যাঙ্ক অক্ষত থাকায় ক্ষতিগ্রস্ত জাহাজের ডিজেল সাগরে ছড়িয়ে পড়েনি। শুক্রবার বেলা ১২টার দিকে ঘটে এই দুর্ঘটনার বিষয়টি বিকেলে নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। জানান, বহির্নগরে আগে থেকে নোঙর করে থাকা পণ্যবাহী জাহাজ এমভি সানশাইনের সাথে ডিজেলবাহী জাহাজ এমটি সি স্পাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ডিজেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে সৃষ্ট ফাটলের কারণে পানি ঢুকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় জাহাজটির সাথে যোগাযোগ স্থাপন করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় চট্টগ্রাম বন্দরের ট্রাকবোট। পরে উদ্ধার কার্যক্রমে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড। ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে দ্রুত ডিজেল খালাসে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। জাহাজ দুটিতে শক্ত নোঙর দিয়ে আটকে দেওয়া হয়েছে। দেশে ৬০ লাখ অটোরিকশা চার্জে বছরে খরচ প্রায় ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ। মোট উৎপাদনে ৫% চলে যায় অবৈধ এই বাহনের পেছনে। তবে মিটার থেকে এই বিদ্যুৎ ব্যবহার হয় না, ভার চাপে সাধারণ জনগণের কাঁধে। বছরে সরকার রাজস্ব হারায় ৪,০০০ কোটি টাকা, অথচ গ্যারেজে রিকশা রাখা ও চার্জ দেওয়া বাবদ লেনদেন হচ্ছে প্রায় ২১,০০০ কোটি টাকা। লোডশেডিংয়ে বিপাকে পড়েননি এদেশে এমন মানুষ পাওয়া কঠিন। গ্যাস সংকট, কম উৎপাদন সহ নানা কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে অটোরিকশার পেছনে বিদ্যুৎ খরচের হিসাব দেখলে একেই লোডশেডিংয়ের বড় কারণ মনে হতে পারে। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে সারা দেশে ৬০ লাখ অটোরিকশা আছে। এক একটিতে থাকে ৪ থেকে ৬টি ১২ ভোল্টের ব্যাটারি। চার্জের জন্য ১ ঘন্টায় বিদ্যুৎ লাগে প্রায় ১১০০ ওয়াট। ৮ ঘন্টা চার্জে থাকলে খরচ হয় প্রায় ৯ ইউনিট বিদ্যুৎ। এই বিদ্যুতের বিল কিন্তু সরকার পায় না, কারণ খুঁটি থেকে এভাবেই টানা হয় অবৈধ লাইন। শুধু রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলেই এমনভাবে চার্জ দেওয়া হয় কয়েক হাজার রিকশা। এক গবেষণায় রাজধানী জুড়ে প্রায় ২০ লাখ অটোরিকশার হিসাব পেয়েছে সিপিডি। প্রতিটি একবার চার্জের জন্য গড়ে ১০০ টাকা নেয় গ্যারেজ। এতে দিনে লেনদেন দাঁড়ায় ২০ কোটি টাকায়, আর বছরের হিসাবে ৭,২০০ কোটি। মন্ত্রী যিনি রয়েছেন তিনি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছে তারা, এইভাবে তারা যদি সকলে যুক্ত হন এই পুরো প্রসেসটাতে এবং সেই অনুযায়ী যদি একটা ওয়ার্ক প্ল্যান করে নিয়ে এগোন এবং সেখানে যদি সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয় বিভাগগুলোকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় কে কাজ কি করবেন এবং সময় যদি নির্দিষ্ট করে দেয়, হ্যাঁ ৬ মাসের ভিতরে আমরা এইটুকু করব, ১ বছরের মধ্যে এইটুকু করব। অবৈধ লেনদেনের এই জাল নিয়ন্ত্রণ কঠিন, তাই অটোরিকশার গ্যারেজে সরাসরি অভিযানের পরামর্শ বিশেষজ্ঞদের। অবৈধ হলেও এটাও সত্য যে যারা সড়কে চালাচ্ছেন, যেহেতু অবৈধ যানবাহন, তারা তো চাঁদা দিয়ে চালাচ্ছেন। এখানে এক্সটর্শন বা চাঁদা একটা অর্থনীতি কিন্তু তৈরি হয়ে গেছে। তো ঘাটে ঘাটে যেখানে অর্থনীতি, সেখানে নিয়ন্ত্রণ করতে হলে আসলে অনেক কৌশলী হতে হবে, তবে নিয়ন্ত্রণটা করতে হবে। কোটি টাকা খরচ করে এই ফুটপাত বানানো হয়েছিল পথচারীদের চলাচলের জন্য, কিন্তু তা এখন দখলে অবৈধ অটোরিকশার গ্যারেজে। প্রশাসনের নাকের ডগায় বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ লাইনে দেয়া হচ্ছে চার্জও। তথ্য বলছে উৎপাদনের ৫% নিয়ে নিচ্ছে এ সকল অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। প্রশাসনের নাকের ডগায় এমন হইলুট হলেও দেখেও যেন দেখার কেউ নেই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। জ্বালানি সংকটের সমাধান ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে না এনে প্রধানমন্ত্রীর সফর ঠিক হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। রাজধানীর যাত্রাবাড়িতে গণসমাবেশে এসব কথা বলেন এনসিপির নেতারা।
রাজধানীর যাত্রাবাড়িতে শুক্রবার বিকেলে জ্বালানি সংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গণসমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিটি খাতের অবস্থা নাজুক। বিদ্যুৎ সংকট, তেল গ্যাসের দাম বৃদ্ধিতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এনসিপির মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে না এনে প্রধানমন্ত্রী ভারত সফর করলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা। আর দলটির মুখ্য সমন্বয়ক বলেন, শেখ হাসিনা দেশে আসলে তারা বসে থাকবে না। তাদেরকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন, বিচার নিশ্চিত করেন, তারপরে ভারতের সাথে সুসম্পর্ক হতে পারে। যারা এতদিন এখানে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল, যারা এখনো গণহত্যাকারীদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এই গণহত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সুসম্পর্ক হতে পারে না। যদি গতি টিকাইতে হয়, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। জ্বালানি সংকট সমাধান না করলে এই সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। সমাবেশে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করারও দাবি জানান নেতৃবৃন্দ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাণিজ্যে ভারসাম্য আনা ও বিনিয়োগ আকৃষ্ট করতে দ্বিপাক্ষিক চুক্তির দিকে ঝুঁকছে সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি, অবকাঠামোর দুর্বলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর না হলে এসব চুক্তির সুফল পাওয়া যাবে না। আর দ্বিপাক্ষিক চুক্তির টেকসই সফলতা পেতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশের মোট বাণিজ্যের 60 ভাগই হয় হাতে গোনা কয়েকটি দেশের সাথে। এর মধ্যে ভারত ও চীন থেকে আমদানি সবচেয়ে বেশি। রপ্তানি হয় মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। এই ভারসাম্যহীনতা কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকে ঝুঁকছে সরকার। সম্প্রতি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এর আগে জাপানের সঙ্গেও হয় এমন চুক্তি। এর আওতায় এসব দেশে অগ্রাধিকার ভিত্তিতে শুল্ক সুবিধা পাওয়া যাবে। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য অংশীদারিত্ব শুধু চুক্তি নয়, এর অন্যতম উদ্দেশ্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। কিন্তু দেশে বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি, অবকাঠামো দুর্বলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করা না হলে এই চুক্তির সুফল পাওয়া যাবে না। সরকারের পরিকল্পনা এবং এনবিআর পরিকল্পনা দুটার মধ্যে সমন্বয়ের একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে, গ্যাপ আছে, এবং এটা কিন্তু ব্যবসাকে ত্বরান্বিত করছে না। সুতরাং আমি মনে করবো সরকারের যে এক্সপোর্ট পলিসিগুলো আছে এটাকে রিভিজিট করা দরকার, এটাকে ব্যবসা বান্ধব করা দরকার, যাতে উদ্যোক্তারা যেই চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে আগাতে যাবে সেই ক্ষেত্রে সেটা যাতে সহায়ক রোল প্লে করে। এই এনার্জি সংকটটা হচ্ছে অন্যতম একটা কারণ। দ্বিতীয়ত বড় কারণ হচ্ছে এই মানে একটা ইন্ডাস্ট্রি শুরু করতে গেলে, ইনভেস্টমেন্ট করতে গেলে যে পরিমাণ আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়, যে পরিমাণ লাইসেন্স করতে হয় এবং এই লাইসেন্সের জন্য যে পরিমাণ মানে হেসেল হইতে হয়, এটা আরেকটা বড় প্রতিবন্ধকতা বলে আমরা মনে করছি। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশের সঙ্গে বড় পরিসরে বাণিজ্য সক্ষমতা বাড়াবে। সেজন্য পণ্যে বৈচিত্র্য ও বাণিজ্য সহায়ক অবকাঠামোয় নজর দেওয়া তাগিদ অর্থনীতিবিদদের। চুক্তি ভালো, এটা আমাদের করতে হবে, বিশেষত এলডিসি গ্রাজুয়েশনের প্রেক্ষাপট থেকে আমাদের এগুলোতে অবশ্যই আমাদের যেতে হবে। কিন্তু চুক্তির সাথে সাথে অন্যান্য যেসব অনুঘটক আছে সেগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। নতুন রপ্তানি বাজার খোঁজার পাশাপাশি অর্থনৈতিক জোটগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 আগস্টকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগম স্থলে অতিরিক্ত পুলিশ কাজ করছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সার্বক্ষণিক টহলে রয়েছে বেশ কয়েকটি টিম। অন্যদিকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের 3টি গেট ও আশপাশের এলাকায় বিপুল পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন বলেও জানানো হয়েছে। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে যখন আমরা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে যে যারা আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করে তাদের সংখ্যা বাড়ানোর দরকার, তখন অনেক সময় একটা নির্দিষ্ট সংগঠন থেকে বাড়ানো যায় না সংখ্যা কমের কারণে, তখন আরেকটা সংগঠন থেকে আনা হয়। এরই অংশ হিসেবে বিজিবির কিছু সদস্য এসেছে। 15 আগস্ট ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা ঠিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি রয়েছে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি ও সিটিটিসি সদস্যরা অপারেশনাল কার্যক্রম পরিচালনা করবেন। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট এবং K9 ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম স্থলে সুইপিং কার্যক্রম চালাবে। সিটি, এসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও র্যাব ও সিআইডির টিম মোতায়েন থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রো রেল, বাস, লঞ্চ ও ট্রেন স্টেশন এবং শপিং মলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। বর্তমান সরকারে 6 মাসের পরিকল্পনার বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে ইশতেহার ও 31 দফা মেনেই কাজ করছে সরকার। পরবর্তী 6 মাস আরও জোরালোভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। রুহুল কবির রিজভী জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অন্তরের মধ্যে ধারণ করেছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, অঙ্গীকারবদ্ধ তার যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবনে এই জন্য তাকে সইতে হয়েছে অনেক দুঃখ, বেদনা, নিপীড়ন, নির্যাতন। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর সরকারের চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, 64 জেলার মধ্যে 21 জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকেরা। বেড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সচিব পর্যায়ে নারীর অংশগ্রহণ। মোট সরকারি চাকরিজীবীর মধ্যে 29% এখন নারী। 5 বছর আগেও যা ছিল 26%। 5 বছরে সরকারি চাকরিতে নারী কর্মী বেড়েছে 3%। ঢাকায় 250 বছরের ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হয়েছেন ফরিদা খানম। 2006 সালে রাজশাহীতে সহকারী কমিশনার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালী সহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এবার রাজধানী ঢাকার রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি প্রশাসন পরিচালনার দায়িত্বে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারের যে 31 দফা দিয়েছেন, 31 দফার 23 নম্বর দফায় কিন্তু তিনি বলেছেন নারীর ক্ষমতায়নের বিষয়। 2021 সাল থেকে 25 সাল পর্যন্ত সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ ছিল 26%। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে এই 6 মাসে সেটা 3% বেড়েছে। বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা তিনি মনে করেন, দায়িত্ব পালনে জেন্ডার কোনো ইস্যু নয়। প্রশাসনিক পর্যায়ে নারীরা প্রতিযোগিতায় টিকে নিয়োগ পাচ্ছেন। অন্য কোনো অফিসার নারী অফিসারকে নারী হিসেবে নয়, বরং তাকে এই কর্মকর্তা হিসেবে বা দায়িত্বশীল জায়গা থেকে যেন সকলেই কল্পনা করে। উত্তরের জেলা নীলফামারীতে খাল খনন প্রকল্পে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তন্নি। আমার সাথে আমার আনসার আছে, ওকেও স্যার বলছে, আমাকে আপা বলছে। এটা আসলে দৃষ্টিভঙ্গিতে আসলে সেই পর্যায়ে পৌঁছায় না এখনো। ওটা সেভাবে কিছু মনে করি না, যে আসলে আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে সার্ভিস দেয়া।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রশাসনে আগের সব রেকর্ড ভেঙে বর্তমানে 64 জেলার মধ্যে 21 জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে নারী ডিসির সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া বর্তমানে দেশের 499টি উপজেলার মধ্যে 191টিতে কর্মরত আছেন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তারা। মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ পদে একসঙ্গে এত বেশি সংখ্যক নারী এর আগে কখনো দায়িত্ব পালন করেনি। সংশ্লিষ্টরা মনে করেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছায় দেশে নারীর ক্ষমতায়ন গুরুত্ব পাচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে সকালে অনুষ্ঠিত হলো ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। ঢাকা গেট থেকে শুরু হয়ে নগর ভবনে শেষ হওয়া র্যালিতে অংশ নেন 3 শতাধিক সাইক্লিস্ট। এমন এক সাইকেল র্যালি শুধু দিনের একটি আয়োজন নয়, এ যেন 2 চাকায় ভর করে আরো বাসযোগ্য, নিরাপদ ও সবুজাক ঢাকার স্বপ্ন দেখার উপলক্ষ। সড়কে গাড়ির হর্ন আর নানা যানবাহনের চিরচেনা দৃশ্যের মাঝেই শুক্রবার সকালে অন্যরকম এক আয়োজন। ঢাকা উৎসবের এই সাইকেল র্যালিতে অংশ নেন নানা বয়সী মানুষ। র্যালিতে যোগ দেয়া সাইকেলিস্টরা সড়কে নিরাপদ চলাচলে সাইকেলের জন্য আলাদা লেন চান। এতে সাইকেল ব্যবহারে অনেকেই উৎসাহিত হবেন বলেন তারা। সাইকেলের একটা লেন করা উচিত, যেমন বিদেশে একটা লেন আছে সাইকেলে, ওই লেনে সাইকেলই শুধু চলবে, আর কেউ চলতে পারবে না। যেহেতু পরিবেশ বান্ধব, সাইকেলটাকে আরো বেশি উপযোগী করে তোলা উচিত আমাদের এই ঢাকা শহরের জন্য। প্রতি মাসে একটা করে দরকার, এরকম যারা নতুন প্রজন্ম আছে তাদের করতে সাইকেলিং এর কোনো বিকল্প নেই। সাইকেল নিয়ে ঢাকা হেরিটেজ র্যালিতে যোগ দেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। নিজের শৈশবের স্মৃতি তুলে ধরেন তিনি। আমিও আজকে 20-22 বছর পর সাইকেল চালিয়েছি, কারণ এর মধ্যে আমরা উন্মুক্তভাবে ঘোরাফেরার সুযোগ ছিল না। সেই ক্ষেত্রে সাইকেল চালানো তো দুষ্করই ছিল আমাদের জন্য। বারবার কারাগারে গিয়েছি, বারবারে পুলিশ ধরে নিয়ে গেছে। দক্ষিণ সিটির প্রশাসক বলেন, এমন আয়োজন সবাইকে সাইকেল ব্যবহারে উৎসাহ দেওয়ার পাশাপাশি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর নগর জীবনের বার্তা দেয়। ঢাকা উৎসব ঘিরে নানা পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা খেলবো, আমরা ঘুরবো, ঢাকা শহরটাকে দেখবো, তাহলেই তো এই ঢাকা শহরটাকে সুন্দর আমরা করতে পারবো। উৎসবের ধারাবাহিকতায় শনিবার অনুষ্ঠিত হবে ঢাকা হেরিটেজ রান। মাসব্যাপী এ উৎসব চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।